তো জানাই আজও আপনাদের জন্য নিয়ে এসেছি জমজমাট এক কাহিনী। আজকের ভৌতিক কাহিনী আমরা সবাই মিলে শুনতে শুনতে উপভোগ করি। চলুন তাহলে সেই হসপিটালের ভৌতিক কাহিনী আমরা শুনে ফেলি। কাহিনীটি লেখা এবং পাঠে আমি চৈতালি দেবনাথ। তাহলে গল্প শুরু করি। একজন নতুন নার্স মেঘা তার চাকরির প্রথম দিনে এইটি পুরনো এবং নির্জন হাসপাতালে কাজ করতে আসে। রাতের শিফটে তাকে একটি নির্দিষ্ট ওয়ার্ডে দেখাশোনা করতে বলা হয়, ওয়ার্ড 13। সে শোনে ওয়ার্ডটি একসময় হাসপাতালের মর্গ ছিল এবং সেখানে রহস্যময় কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। রাত বাড়তে থাকে। হঠাৎ মেঘা টেবিলের উপর রাখা ফাইলগুলো নিজের থেকে উল্টে পড়তে দেখে। সেভাবে হয়তো বাতাসের জন্য হয়েছে। তবে কিছুক্ষণ পর গ্যালারির শেষের বিছানার পর্দা নড়ছে দেখে, যেটা কোনো জানালার কাছেও নয়। কেউ আছেন? মেঘা ভয়ে জিজ্ঞেস করে, কিন্তু উত্তর আসে না। সে সাহস করে এগিয়ে যায় এবং আবিষ্কার করে এক পুরানো রোগী। অবিশ্বাস্যভাবে কাগজপত্র অনুযায়ী যার মৃত্যু হয়েছিল 1 বছর আগে। রোগীটি মৃদু হেসে বলে, তুমি নতুন তাই না? আমাকে একটু সাহায্য করবে? মেঘার মুখ শুকিয়ে যায় আর ওয়ার্ডের বাতি হঠাৎ নিভে যায়। তখন থেকেই প্রতিটি রাত যেন তার জন্য ভয়াবহ এক অভিযান হয়ে দাঁড়ায়। আপনার যদি এই পরিস্থিতির সম্মুখীন হন তবে কতটা ভয় লাগবে ভাবতে পারছেন? মেঘা এবং প্রিয়াঙ্কা সিদ্ধান্ত নেয় প্রিয়মের সাথে হওয়া অন্যায়ের সত্যিটা প্রকাশ করবে। তারা হাসপাতালে পুরনো নথিপত্র ঘাঁটাঘাঁটি শুরু করে। তারা হাসপাতালের কিছু অদ্ভুত অসঙ্গতি খুঁজে পায়। প্রিয়মের চিকিৎসার সময়কালে ডক্টরদের মধ্যে কেউ একজন সব প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেছিল। তারা একটি বিশেষ নাম খুঁজে পায়, ডক্টর শর্মা। সেই প্রিয়মের ভূত তাদেরকে এসে এই কথা জানিয়েছিল এবং তারা সেই নথিপত্র খুঁজে সেটিরই দেখা পেল। ডক্টর শর্মা হাসপাতাল ছেড়ে বহুদিন আগেই অবসর নিয়েছিলেন এবং নিজের বাড়িতে বাস করছিলেন। সাহস সঞ্চয় করে মেঘা এবং প্রিয়াঙ্কা তার বাড়িতে গিয়ে মুখোমুখি হয়। প্রথমে তিনি সত্য প্রকাশে অস্বীকার করেন, কিন্তু প্রিয়মের আত্মার উপস্থিতি টের পেয়ে শর্মা ভেঙে পড়েন এবং স্বীকার করেন যে প্রিয়ম তার চিকিৎসার সময়কালে ভুল চিকিৎসার শিকার হয়েছিলেন। ডক্টর শর্মা কেঁদে বলেন, আমি যা করেছি তার জন্য অনুতপ্ত। যদি কিছু করে প্রিয়মের আত্মাকে মুক্তি দিতে পারি তবে আমি সেটাই করব। মেঘা এবং প্রিয়াঙ্কা স্থানীয় প্রশাসন ও সংবাদ মাধ্যমে যোগাযোগ করে পুরো ঘটনা প্রকাশ করে। প্রিয়মের পরিবারও তাদের সমর্থন জানায়। শর্মা প্রকাশ্যে ক্ষমা চান এবং ভুল চিকিৎসার দায় স্বীকার করে তার সম্পত্তি প্রিয়মের পরিবারের নামে দান করেন। এক রাতে মেঘা ওয়ার্ড 13-এ দাঁড়িয়ে অনুভব করে পরিবেশটা শান্ত হয়ে গেছে। হঠাৎ একটি মৃদু বাতাসের সাথে প্রিয়মের আত্মার কণ্ঠ শোনা যায়, তোমরা আমাকে মুক্ত করেছ, ধন্যবাদ। এই ঘটনার পর মেঘার জীবন নতুন করে আলো পায়। সে বুঝতে পারে ভয়ের মুখোমুখি হয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই প্রকৃত সাহসের পরিচয়। নিশ্চিতভাবে সে যদি প্রিয়মের আত্মা মুক্তি পেয়েছে, ওয়ার্ড 13-এ আবারও কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। মেঘা খেয়াল করে যে প্রতিটি পূর্ণিমার রাতে একটি সাদা পর্দার আড়ালে ছায়ামূর্তি ঘুরে বেড়ায়। প্রথমে সেভাবে হয়তো তার কল্পনা, কিন্তু ঘটনাগুলো ক্রমশ বাড়তে থাকে। একদিন মেঘা
এটি পুরনো নার্স বাসুদেবী মাটির কাছ থেকে জানতে পারে যে ওয়ার্ড 13 শুধু প্রিয়ম নয়, আরও অনেক আত্মার আশ্রয়স্থল ছিল। বাসুদেবী বলেন, এই ওয়ার্ড বহু বছর আগে অন্যায়ের সাক্ষী থেকেছে। প্রিয়মের মতো অনেক আত্মা এখানে আটকে পড়েছিল। তুমি যদি সাহসী হও তাহলে তাদেরকেও মুক্তি দিতে হবে। মেঘা বুঝতে পারে তার কাজ এখনও শেষ হয়নি। সে বাসুদেবী এবং প্রিয়াঙ্কাকে নিয়ে একটা প্ল্যান তৈরি করে। তারা হাসপাতালে পুরনো সমস্ত নথি খুঁজে বের করে এবং জানতে পারে কয়েকজন রোগী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন। মেঘা সেই পরিবারের সঙ্গে যোগাযোগ করতে থাকে এবং জানতে পারে তাদের প্রিয়জনদের মৃত্যুর কারণ কখনো সঠিকভাবে জানা যায়নি। প্রিয়মের মতোই তাদেরও বিচার প্রয়োজন। শেষমেশ মেঘা একটি বড় অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে সমস্ত পরিবারের সদস্য, হাসপাতালের বর্তমান কর্মচারী ও সংবাদ মাধ্যম উপস্থিত থাকে। সেখানে মেঘা সমস্ত সত্য উদ্ঘাটন করে এবং ওই সমস্ত রোগীদের আত্মার জন্য প্রার্থনা করে। এই অনুষ্ঠান শেষ হওয়ার পর মেঘা ওয়ার্ড 13-এ একটি শান্তির অনুভূতি টের পায়। পরের রাতে মেঘা দেখে পূর্ণিমার আলোতে ওয়ার্ড 13 থেকে একটা মৃদু কণ্ঠস্বর ভেসে আসছে, আমরা মুক্ত, তোমাকে ধন্যবাদ। মেঘা এখন অনেক প্রশংসা পেয়েছে হাসপাতালের কর্মী এবং রোগীদের পরিবারের কাছ থেকে, কিন্তু সে অনুভব করে যে ওয়ার্ড 13-এর সব রহস্য এখনও ফুরিয়ে যায়নি। একটি পুরনো খবরের আর্টিকেল তার হাতে আসে, যেখানে বলা হয়েছে সেই ওয়ার্ডে একবার এক রহস্যময় নারীর ছায়া দেখা গিয়েছিল। অনেকেই বিশ্বাস করেন যে তিনি একসময় এই হাসপাতালের নার্স ছিলেন এবং রহস্যজনক পরিস্থিতিতে নিখোঁজ হন। মেঘা সেই নারীর অতীত জানতে শুরু করে এবং খুঁজে পায় তার নাম ছিল নিশা। তার সম্পর্কে জানা যায় যে তিনি একবার খুব সাহসিকতার সাথে দুর্নীতি প্রকাশ করেছিলেন এবং পরে অদ্ভুতভাবে উধাও হয়ে যান। এমনকি তার নিখোঁজ হওয়ার বিষয়টি হাসপাতালের রেকর্ডে উল্লেখ করা হয়নি। এক রাতে ওয়ার্ড 13-এ নিশার উপস্থিতির ইঙ্গিত মেঘা পায়। নিশা একটি পর্দার পাশ থেকে ফিসফিস করে বলে, আমি কি আমার ন্যায় বিচার পাবো না? মেঘা প্রতিশ্রুতি দেয় যে সে নিশার গল্প খুঁজে বের করবে এবং তাকে তার ন্যায় বিচার এনে দেবে। এবার মেঘার সামনে নতুন রহস্যের দরজা খুলে যায়। হাসপাতালের আরও পুরনো নথিপত্র খুঁজে বের করে, পুরনো কর্মীদের খুঁজে এনে এবং নিশার পরিবারকে খুঁজে বের করার একটি কঠিন অভিযান শুরু হয়। এই রহস্য কি নিশার আত্মাকে মুক্তি দিতে পারবে, নাকি আবারও নতুন কোনো বিপদ নিয়ে আসবে? মেঘা এবং প্রিয়াঙ্কা নিশার ন্যায় বিচারের সন্ধানে থাকাকালীন তারা বুঝতে পারে যে এই রহস্য হাসপাতালের পেছনের ইতিহাসের গভীরে প্রথিত। একদিন মেঘা একটি গোপন দরজা আবিষ্কার করে, যা ওয়ার্ড 13-এর নিচে এক পুরনো ভূগর্ভস্থ ঘরে নিয়ে যায়। ঘরটি ধুলো এবং পুরনো সরঞ্জাম দিয়ে ভরা ছিল, আর দেয়ালে ঝুলছিল কিছু ফিকে হয়ে যাওয়া ফটো, যেখানে হাসপাতালে সেই সময়ে ডাক্তার, নার্স এবং রোগীদের ছবি দেখা যায়। এর মধ্যে একটি ফটোতে নিশাকে চেনা যায়। তার পাশে অন্য একটি ছবি দেখা যায়, যেখানে হাসপাতালে কর্মরত চিকিৎসকদের একটি দল একটি অবৈধ পরীক্ষার জন্য দাঁড়িয়ে রয়েছে। মেঘা বুঝতে পারে যে নিশা সম্ভবত এই গোপন পরীক্ষাগুলো ফাঁস করার চেষ্টা করেছিল এবং তাই তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল। ঘরের এক কোণে মেঘা এবং প্রিয়াঙ্কা একটি পুরনো চিঠি খুঁজে পায়, যেখানে লেখা ছিল, যদি কেউ এই চিঠি পায় যেন সত্য প্রকাশ করাটা সহজ নয়, তবে সত্যই সব কিছু পরিষ্কার করবে। আমি নিশা এবং আমি আশা করি কেউ আমার সেই ইচ্ছাটা পূরণ করবে। মেঘার মনে দৃঢ়তা আসে
যে নিশার এই ন্যায় বিচার পাওয়াটা শুধু ওয়ার্ড 13-এর রহস্য সমাধানের নয়, বরং বহু আত্মার মুক্তির বিষয়। সে আরও তদন্ত শুরু করে এবং সেই সময়ে হাসপাতালের একজন প্রধান ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করে, যিনি এখন বৃদ্ধ এবং একটি বৃদ্ধাশ্রমে থাকেন। কিন্তু বৃদ্ধাশ্রমে থাকলেও তার অনেক গণ্যমান্য ব্যক্তিদের সাথে ওঠা বসা। সরকারের সঙ্গে গোপন খাতির। তিনি যখন জানতে পারলেন মেঘার এই দৃঢ় পদক্ষেপ, মেঘাকে তার কাছে যাওয়ার আগেই তিনি মেঘাকে এই সমাজ থেকে নিশ্চিহ্ন করে দিলেন। মেঘার শরীরটা আর কেউ কোনোদিন খুঁজে পায়নি। তার বান্ধবী, তার প্রিয়জনেরা অনেক তাকে খুঁজেছে, অনেকে বিচারের জন্য সভা করেছে, আন্দোলন করেছে, কিন্তু না, মেঘার শরীরটাও পাওয়া যায়নি। আর বিচার তো অপরাধীর হয় না। আজকের সমাজে বিচার অপরাধীর হয় না। যেখানে গণ্যমান্য ব্যক্তিরা জড়িত থাকে, সেই বিচার আসলে কেউ পায় না। যদি সাধারণ মানুষ এই অপরাধের সঙ্গে যুক্ত থাকে, তবেই একমাত্র সঠিক বিচার পাওয়া যায়, তাড়াতাড়ি পাওয়া যায়। নইলে বছরের পর বছর মামলা মকদ্দমা চললেও, আন্দোলন চললেও বিচার পাওয়া সম্ভব নয়। যেখানে গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত আছেন, সেখানে এই সাধারণ মানুষগুলি বিচার পাবে কি করে? বন্ধুরা, আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে বলবো কমেন্টস করে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না কিন্তু। আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আজ আসি, নমস্কার।